চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। আজ চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেন নগর পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। গত বছরের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এ হত্যার ঘটনায় নিহতের বাবা ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া প্রিয় দর্শকবৃন্দ, আপনারা টিভি নিউজ চ্যানেলের খবরটি শুনলেন। বাংলাদেশের একটা টিভি নিউজ চ্যানেল এনডিটিভি খবরটি প্রকাশ করেছে। শুধুমাত্র এনডিটিভি নয়, সমস্ত ডিজিটাল প্রিন্ট মিডিয়া এটা প্রকাশ করেছে। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বাঙালিশ্বর নিউজ চ্যানেল। বাঙালিশ্বর নিউজ চ্যানেলটি শুধু সত্যটা কয়, কারো রক্তচক্ষুকে কুর্নিশ করে না। আজ আমি রয়েছে আপনাদের সাথে বাঙালিশ্বরে ডক্টর রয়। চট্টগ্রাম আদালতে সাইফুল ইসলাম আলিফ যে আইনজীবী হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডে ইউনূস সরকারের প্রশাসন পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্ট তারা তাদের চার্জশিট জমা দিয়েছে। যারা ইনভেস্টিগেশন টিম ছিল, এই চার্জশিটে তারা প্রাইম অ্যাকিউজ হিসেবে চিন্ময় প্রভুকে দাঁড় করিয়ে দিয়েছে। চিন্ময় প্রভু ছিলেন, তিনি গ্রেপ্তার হয়েছিলেন রাষ্ট্রদ্রোহ মামলায়। রাষ্ট্রদ্রোহ মামলা তাকে গ্রেফতার করা হয়েছিল ২৫শে নভেম্বর এবং ঢাকার শাহজালাল এয়ারপোর্ট থেকে। এই গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম উত্তাল হয়ে ওঠে। হাজার হাজার সমর্থকরা ভিড় জমায় চট্টগ্রাম আদালতে, কারণ তাকে কাস্টডিতে ওই আদালতে তোলা হবে এবং আলটিমেটলি যদি তার কাস্টডি দরকার হয় তাহলে তাকে চট্টগ্রামের কোনো জেলে রাখা হবে। সেই সুবাদে হাজার হাজার কর্মী, সহকর্মী, যারা সনাতন জাগরণী মঞ্চের সাপোর্টার, তারা ভিড় জমাতে থাকে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং আইনজীবীদের সঙ্গে বাদানুবাদ, তর্কাতর্কি, ঝগড়া শুরু হয়। আলটিমেটলি সাইফুল ইসলাম আলিফ খুন হয়ে যান মারপিটের কারণে এবং তার পিতা জালাল উদ্দিন ৩১ জনের নাম করে মামলা দায়ের করে। সেই দিনই ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। চিন্ময় প্রভু ছিলেন, তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় করে তার এগেনস্টে ফিরোজ খান, বিএনপির এক নেতা। গত বছরের ২৫শে নভেম্বর চট্টগ্রামের একটা বিশাল জনসমাবেশ করেছিলেন এই চিন্ময় প্রভু। তিনি ছিলেন সনাতন জাগরণী মঞ্চের আহ্বায়ক এবং একনিষ্ঠ কর্মী। তিনি সেখানে বক্তৃতা রেখেছিলেন এবং তার বক্তৃতার পরে বাংলাদেশ প্রশাসন নড়ে চড়ে বসে। তারা টার্গেট করে এই চিন্ময় প্রভুকে। কেন ওই সভা ছিল? সবার উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সরকারকে বহিষ্কার করার পরে, তাড়িয়ে দেওয়ার পরে, উৎখাত করার পরে একের পর এক হিন্দুদের খুন, চাকরি থেকে বরখাস্ত, ফোর্সড কনভার্সন, ধর্ষণ, মন্দির ভাঙা, গডস অ্যান্ড গডেজেসকে ডিফেস করা, ডেসিক্রেট করা, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, সম্পত্তি লুট প্রভৃতি চলতে থাকে। তার এগেনস্টে এই চিন্ময় প্রভু জনসমাবেশ আহ্বান করেছিলেন। তিনি একজন ইসকনের মেম্বারও ছিলেন। ফলে তাকে দেশদ্রোহী মামলায় ফেলা হয়। দেশদ্রোহী মামলাটি সেটাও সম্পূর্ণভাবে প্রমাণিত হয়নি, কারণ ওটাও বোগাত ছিল। বাংলাদেশের মিডিয়া যা লিখেছে সেটা হলো এই যে সনাতন জাগরণী মঞ্চের যে পতাকা, সেটা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে
টাঙানো ছিল, এটাই তাদের অপরাধ। ঢাকা হাইকোর্ট সেই দেশদ্রোহ মামলা থেকে তাকে জামিনে মুক্তি দেয়, কিন্তু তিনি জেল থেকে বাহির হতে পারেন না। আলটিমেটলি কি হয়, চট্টগ্রামের প্রশাসন, ইউনূস সরকারের প্রশাসন, পুলিশ এবং কোর্ট, পার্টিকুলারলি মহানগরিক আদালতের ৬ নম্বর কোর্টের হাকিম, তিনি বলেন পুলিশের এবং আইনজীবীদের তদবিরে তাকে গ্রেফতারি দেখানো হয় সাইফুল ইসলাম আলিফের খুনের দায়ে। এই সাইফুল ইসলাম আলিফের খুনের দায়ে যে চার্জশিটটি দেওয়া হয়েছে সর্বশেষ গতদিন, সেটাতে ৩৮ জনের নামে এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এই চার্জশিটে শুধু খুনের দায়ে তাদেরকে চার্জশিট দেওয়া হয়নি, সেখানে আরও অপরাধ যুক্ত করা হয়েছে। আদালতের কাজে বাধা দেওয়া, পুলিশের কাজে বাধা দেওয়া এবং বিচার প্রার্থীদের বিরুদ্ধে অপশব্দ কিংবা অন্যায় কার্যক্রম চালিয়ে যাওয়া, এরকম ৪-৫টি ধারা দেওয়া হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, যেদিন সাইফুল ইসলাম আলিফ খুন হন সেদিন তিনি ছিলেন, চিন্ময় প্রভু ছিলেন প্রিজন ভ্যানে। এখানে প্রশ্ন, তাহলে কি কয়েকদিন আগে ইউনূস সরকার হিন্দুদের, পৃথিবীর এমন কোনো নজির নেই যে সরকার একটা মন্দির ভাঙতে পারে, হিন্দুদের মন্দির ভাঙলেন। তাহলে এ ধরনের কি একটা চক্রান্ত চলছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসি দেওয়ার? এটা দিলে আমি অবাক হব না, কারণ ইউনূস সরকার একটা জিহাদির সরকার। ইউনূস সরকার হিন্দুদের ভালো চোখে দেখে নাই। হিন্দুরা নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত, হিন্দুরা সেফ নয়, এবং তারই পরিণতি ইউনূস সরকার, প্রশাসন তাকে ফাঁসি দেওয়ার চক্রান্ত করছে। কারণ একজন চিন্ময় প্রভু, যিনি পুলিশ কাস্টডিতে, যিনি তার আগের দিন পুলিশ তাকে অ্যারেস্ট করে, কিভাবে তিনি এই হত্যার সঙ্গে জড়িত হতে পারেন? ইন্ডিয়াতে কি ভাবা যায় যে কাস্টডিতে থেকে একজন মানুষ সাইফুল ইসলাম আলিফকে হত্যার মন্ত্র দিতে পারে, হত্যার ঘুঁটি ছড়াতে পারে? সে কিছু, সরকার এখানে বলছে সে উস্কানি দিয়েছে। উস্কানি দিয়েছে এমন তো কিছু বলে নাই যে সাইফুল ইসলাম আলিফকে খুন করো। তাহলে কি ধরনের উস্কানি? কোন উস্কানির জন্য তাকে গ্রেপ্তার করা হলো এবং চার্জশিটে প্রাইম একুজ হিসেবে দেখানো হচ্ছে? আর প্রাইম একুজ হিসেবে দেখানো মানেই ভবিষ্যতে তার ফাঁসি হয়ে যাওয়া। প্রিয় দর্শক বৃন্দ, আমরা ভারতের নাগরিক, ভারতে এ ধরনটি কখনো আশা করা যায় না। আসলে বাংলাদেশে এমন ছিল না। বাংলাদেশে এই ইউনূস সরকার, নোবেল পুরস্কারের সরকার, যা সম্পূর্ণ একটা হিন্দু বিরোধী সরকার ক্ষমতায়, তার নোবেল পুরস্কার পেয়েছে যে কারণে সেটা নিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত, বোগাস নোবেল প্রাইজ কিনা। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, একজন মানুষ পুলিশ কাস্টডিতে থেকে কিভাবে উস্কানি দিতে পারে, খুনের সঙ্গে জড়িত হতে পারে।
একদিনের ভিতরে তাকে 25শে নভেম্বর গ্রেপ্তার করা হয় শাহজালাল এয়ারপোর্ট থেকে। 26শে নভেম্বর চট্টগ্রাম আদালতে সাইফুল ইসলাম আলিফের খুনের দায়ে কীভাবে জড়িত হতে পারেন? এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। এরকম সাজানো হচ্ছে ইচ্ছা করেই। কারণটি হলো ইউনূস সরকার চেয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে। ইন্ডিয়ান সরকার বেঁকে বসেছে। তার জন্যে ইউনূস সরকার প্রশাসন এত নৃশংস হয়ে উঠেছে, মরিয়া হয়ে উঠেছে। আমার প্রশ্ন, বাংলাদেশের মানুষ কোথায় নেমে গিয়েছে? তাদের এত হিন্দু বিদ্বেষ, এত কি ধর্মে সইবে? তারা পুলিশ কাস্টডি থেকে একজন অপরাধী, দেশদ্রোহী মামলা প্রমাণিত হয়নি, শুধু মিথ্যা দেশদ্রোহী মামলা ফাঁসিয়ে দিয়ে তাকে আজকে ফাঁসির দেওয়ার পায়তারা করা হচ্ছে। দেশদ্রোহী মামলা করা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশের জাতীয় পতাকার উপরে সনাতনী জাগরণ মঞ্চের পতাকা ফেলে রাখা হয়েছিল। সেটা চিন্ময় প্রভু রেখেছিলেন কিনা সেটাও প্রমাণিত হয়নি, বা একটা মিথ্যা অজুহাত খাড়া করে তাকে দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। আশ্চর্য, এই বাঙালি মুসলিম, বাঙালি বাংলাদেশ, এদের চেহারা একই রকম। পাকিস্তানও যা মনে করে বাংলাদেশও তাই মনে করে। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? প্রিয় দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আর দেখতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।